নমস্কার, আমি বারুইপুর পেজের অ্যাডমিন অমিত। আজকে চলে এসেছি আমাদের বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়ের সঙ্গে কিছু প্রশ্ন, কিছু উত্তর নিয়ে। বিশ্বজিৎদা, একটা প্রশ্ন যেটা সবাই এখন যেটা বিভিন্ন মিটিং মিছিলে বলছে, তৃণমূল বলুন বা সিপিএম বলুন বা অন্যান্য যারা রয়েছেন, তারা বলছেন যে বাঙালি বিরোধী, বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী। এটা নিয়ে কি বলবেন? বিজেপি বাঙালি বিরোধী, এটা তো হচ্ছে তৃণমূলের প্রোপাগান্ডা। তার হাতে কোনো এই মুহূর্তে ন্যারেটিভ নেই। এই মুহূর্তে তাদের কোনো তারা আগামী দিনে কি করতে চায়, হ্যাঁ, তাদের উৎপত্তি কোথা থেকে, তারা চুরি দুর্নীতি সবেতেই যুক্ত। তো তাদেরকেও একটা এজেন্ডা লাগবে লড়ার জন্য। তো সেই জন্যই বিজেপিকে বাঙালি বিদ্বেষী দেখাতে হবে। বিজেপি পশ্চিমবঙ্গের যিনি জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের বিজেপির যিনি আদর্শ, আমরা যাকে মানি, তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা আদর্শ পুরুষ হিসেবে মানি। আমাদের স্বামী বিবেকানন্দ আমাদেরকে আমরা আদর্শ পুরুষ হিসেবে মানি। তো আমরা বাঙালি বিদ্বেষী নয়। তৃণমূল কংগ্রেস যারা এই পশ্চিমবঙ্গের বুকে যারা জয় বাংলা স্লোগান চালাতে চাইছে, অর্থাৎ যেটা বাংলাদেশের স্লোগান, আজকে দাঁড়িয়ে যে বাংলাদেশ একদিন পাকিস্তান হিসেবে চেয়ে মুসলিম লীগ এই দেশকে ভাগ করেছিল, আজকে সেই বাংলাদেশের যে স্লোগান, সেই স্লোগানকে এখানে তারা চালাচ্ছে জয় বাংলা হিসেবে তাদের দলের স্লোগান। হ্যাঁ, তো মানুষের কাছে পরিষ্কার যে কারা বাঙালি। যে পশ্চিমবঙ্গ, আমরা জয় পশ্চিমবঙ্গ বলি, ওরা জয় বাংলা বলে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনক, এবং এখানে সনাতনী হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গ তৈরি করা হয়েছিল। এবং তার সাথে সাথে যে মুসলিম ভাইয়েরা সেদিন পাকিস্তানে চলে যায়নি, যারা ভালোবেসে এই ভারতবর্ষকে থেকে গেছিল, তারাও এই মাটিতে থাকবে। তো আমাদের অবস্থান পরিষ্কার। আজকে তাদের কোনো অবস্থান নেই বলেই বাংলা বিদ্বেষী অমুক তমুক এইসব বলতে চেষ্টা করছে। বিভিন্ন রকম ভাবে বলছে যে মাছ মাংস বন্ধ করে দেবে। এই যে লক্ষ লক্ষ শ্রমিক বলুন বা আইটি প্রফেশনাল বলুন বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যুক্ত লক্ষ লক্ষ মানুষ আজ এই পশ্চিমবঙ্গের বাইরে, তাই না? তো তারা গিয়ে ওখানে কাজ করছে। তারা কোনো বিজেপি শাসিত, যেটা এখনো পর্যন্ত আমি যেটা জানি 20টা রাজ্য রয়েছে বিজেপি শাসিত, সেখানে গিয়ে কাজ করছে। তারা বলছে এখানে আমরা সব খাচ্ছি, মাছ মাংস সব খাচ্ছি, তাদের ওখানে কোনো প্রবলেম হচ্ছে না, তারা ওখানে কাজ করছে, তাদের তো কেউ তাড়িয়ে দিচ্ছে না, কেউ কিছু বলছে না। কিন্তু এখানে এই ভেদাভেদটা কেন? এই তৃণমূল হচ্ছে ফলস প্রোপাগান্ডা ছড়াবার মাস্টার। আজকে 55 লক্ষ পরিযায়ী শ্রমিক এ রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে। আজকে কত শিক্ষিত মানুষজন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছে। আজকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সরকার গত 15 বছর ধরে চুরি দুর্নীতির সাথে জড়িয়েছে। কোনো শিল্পপতি, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ এখানে আসেনি, কোনো শিল্প কলকারখানা তৈরি হয়নি। এখানে আগামী দিনের যুবকদের হাতে কি করে কাজ দেবে, কর্মসংস্থান কি দেবে, এইসব তাদের হাতে কোনো দিশা নেই। ওই জন্যই বিজেপি আসলে বোধহয় মাছ বন্ধ হয়ে যাবে, মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন যারা বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, তারাই মাননীয়াকে বিভিন্নভাবে টাটা বাই বাই মাননীয়া, হ্যাঁ এখানে তো ভালো আমরা দেখেছি, তারা বিভিন্ন ট্রেনে করে আসছেন বা বিভিন্ন বাইরের রাজ্যে কাজ করছেন। খুব সাধারণ মানুষের সেই কথা, খুব সাধারণ মানুষের কথা। তো যারা ফলস প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এইসব প্রোপাগান্ডা মানুষ প্রথম বিশ্বাস করলো, এখন আর বিশ্বাস করছে না। আরেকটা জিনিস, যেটা একটা স্বৈরাচারী নিদর্শন, যেটাকে বলা যায় স্বৈরাচারী নিদর্শন, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতা মন্ত্রী বলেছেন যে তৃণমূল করলেই আপনি এইটা পাবেন, আপনি কাজ পাবেন, সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো এইটা কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেস তো স্বৈরাচারী। আজকে দাঁড়িয়ে যারা বিজেপি করে, আমাদের 350 কর্মীকে হত্যা করেছে। আজকে দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় যারা বিজেপি করে, তারা কথা বলতে পারবে না। আজকে দাঁড়িয়ে যারা বিজেপিকে ভোট দেয়, তারা সঠিকভাবে সুস্থভাবে কথা বলতে পারবে না। এই তো মানুষের সাথে ঘটছে, মানুষ জানে। তো স্বৈরাচারী মনোভাব তাদের রন্ধে রন্ধে। আজকে আমার বিধানসভায় যিনি স্পিকার, বিমান ব্যানার্জি, তিনি আজকে বিধানসভা থেকে আমাদের শুভেন্দুদাকে কথায় কথায় সাসপেন্ড করে দিচ্ছে, মার্শাল দিয়ে বার করে দিচ্ছে বিধায়কদের। হ্যাঁ, এবং তার যে বিধানসভা, এখানে গত 2023-এর পঞ্চায়েত নির্বাচনে শিকরবালি 2 পঞ্চায়েত, ধবধবি 2 পঞ্চায়েত, মদারহাট পঞ্চায়েত, একাধিক পঞ্চায়েত আমাদের জেতা ছিল। সেখানে তারা সার্টিফিকেট কেড়ে নিয়ে জোর করে আমাদের যারা কাউন্টিংয়ে ছিল বিজেপির, তাদেরকে মারতে মারতে বার করে দিয়েছে। পুলিশ প্রশাসন চুপ করে বসে রয়েছে। তো স্বৈরাচারী মনোভাব তৃণমূল কংগ্রেসের রন্ধে রন্ধে। আজকে তাদের কাছে তারা যে কাজটা করছে, তারাই কিন্তু সেটাকে এজেন্ডা হিসেবে প্রকাশ করছে। তারা দেয়ালে দিচ্ছে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপি তো কোনোদিন হামলা করেনি তাদেরকে, হামলা তো তৃণমূল কংগ্রেস করেছে। 350 কর্মীর প্রাণ নিয়েছে। আজকে দাঁড়িয়ে বিজেপির দেওয়াল থাকলে সেখানে দেয়াল মুছে দেওয়া হচ্ছে, জোর করে দেয়াল দখল করে নেওয়া হচ্ছে। এই যে স্বৈরাচারী মনোভাব, এই স্বৈরাচারী মনোভাব মানুষ
চাইছে, যে এর থেকে মুক্তি পেতে চাইছে। এবং তার নিদর্শন প্রথম দফার ভোটে আপনারা দেখতে পেরেছেন, মানুষ ঢেলে ভোট দিয়েছে, এবং এই শেষ দফার ভোটেও তাই হবে। আরেকটা কথা যেটা আসছে, মানুষ জিজ্ঞাসা করছে যে বিজেপি আসলেই, মানে ভয় দেখানো হচ্ছে, বিজেপি আসলেই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে, সমস্ত, মানে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বলুন বা বিভিন্ন মিটিং মিছিলে বলুন, বলা হচ্ছে যে সমস্ত সরকারি প্রকল্প, এগুলো তো কেউ তো মানে জন খেটে বা বিভিন্ন তার ব্যাংক ব্যালেন্স থেকে মানুষকে দিচ্ছে না, যে এই টাকা আপনাকে দিলাম বা এই মানুষের সাথে কাজ করলাম, এটা তো সরকারি ট্যাক্সের টাকা, তবুও বলা হচ্ছে যে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো আপনাদের কি ওই ভয়ের বক্তব্য? রাজনীতি বললাম, তৃণমূল মানে স্বৈরাচারী মনোভাব, ভয় দেখানো মানুষকে, মিথ্যে কথা বলা, ফলস প্রোপাগান্ডা ছড়ানো, এটা তো তৃণমূল কংগ্রেসের রন্ধে রন্ধে। তো এই যে বলছে যে বিজেপি আসলে প্রকল্প বন্ধ হয়ে যাবে, আজকে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একটা রাজ্যে আছে, আর বিজেপি কতগুলো রাজ্যে আছে। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার 80 কোটি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি চাল বা 5 কেজি গম দিচ্ছে। আজকে বিশ্বের কোন দেশে কোনো কেন্দ্র সরকার এইভাবে এত সংখ্যক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দিচ্ছে? কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলো দিব্যি এখানে চলছে, তার টাকা লুট করেছে এখানকার তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যখন রাস্তা দেওয়া হচ্ছে, তখন দেখে নেওয়া হচ্ছে আচ্ছা ওইটা হচ্ছে বিজেপির বাড়ি, তাহলে ওর বাড়ির সামনে রাস্তাটা করা যাবে না। হ্যাঁ, আজকে দাঁড়িয়ে আচ্ছা ওই ভোটারটা মনে হয় বিজেপির ভোটার, হ্যাঁ, তাহলে ওই 3টে পরিবার ওখানে ভোট দেয়, তাহলে ওর বাড়ির রাস্তাটা করা যাবে না। এই যে স্বৈরাচারী মনোভাব, সমস্ত কেন্দ্র সরকারের টাকা। আজকে যখন গ্রামে গ্রামে মানুষের কাছে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ মানুষজন হাত ধরে কাঁদছে যে বাবা আমি তো কিছু পাই না, তার 65 বছর বয়স, বার্ধক্য ভাতা পান না, কেন তিনি বঞ্চিত? তার পিছনে কারণ দেখা যাবে যে তাকে হয়তো ব্রিগেডে মমতা ব্যানার্জির সবাই যেতে বলা হয়েছিল, সে যায়নি, বা তৃণমূল ওখানে যে সন্দেহ করে যে এই পরিবারটা তো বিজেপির পরিবার, তাহলে তাকে দেওয়া যাবে না বার্ধক্য ভাতা। আজকে 800 টাকা 1000 টাকা যে দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, তার মধ্যে 800 টাকা কেন্দ্র সরকার দিচ্ছে। শুধুমাত্র সেই নামটা নথিভুক্ত করা, সেই কাজটা এখানে তৃণমূল কংগ্রেস করছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনি বারুইপুর ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরুন, 10টা পঞ্চায়েত রয়েছে, দেখবেন একদম সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ, ভাগ চাষি, তাদেরকে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করেছে। তাদের এখনো টালির ঘর, দরমার ঘর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মাথায় পাকা ছাদ হবে, আজকে সেগুলো বন্ধ করে দিয়েছে। যাদের 2তলা 3তলা বাড়ি তৃণমূল কংগ্রেস করে, তাদেরকে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা নরেন্দ্র মোদী সরকার দিতে চেয়েছেন, সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, একাধিক প্রকল্প চলছে। হ্যাঁ, আর আজকে আমাদের ওরা যেটা বারবার বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বিজেপি আসলে, তো আমাদের যিনি অমিত শাহজি বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বারুইপুরে এসে ঘোষণা করে দিয়েছেন যে এই অনুদান 1500 নয়, এটা 3000 হবে। যুবকদের ক্ষেত্রে যুবকরা যতদিন না চাকরি পাবে সেটা 3000 অনুদান দেওয়া হবে। কিন্তু অনুদান আমরা ঘোষণা করছি, মানে আমরা শুধুমাত্র অনুদানের পক্ষে নয়, আমরা মানুষকে আত্মনির্ভর করার পক্ষে, আমরা স্বনির্ভর করার পক্ষে। মানে পশ্চিমবঙ্গে হ্যাঁ। আপনারা চাইছেন যে কর্মসংস্থান হোক, চাকরি হোক বা শিল্প আসুক। একদম। শিল্প তো শুনছি মানে বছরের পর বছর ধরে শিল্প আসছে, হুম। শিল্প আসছে, হুম। তো সেই নিয়ে কি বলবেন? হ্যাঁ, তো আমাদের নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের বিজেপি যেসব রাজ্যে গেছে, প্রত্যেক রাজ্যে শিল্প হয়েছে, কলকারখানা হয়েছে। উত্তরপ্রদেশে চীন থেকে যে চীনের যে স্যামসাং এর সব থেকে বড় কারখানা ছিল, আজকে উত্তরপ্রদেশে হয়েছে। বিজেপি যে রাজ্যে আসবে সেখানে শিল্প পরিকাঠামো সবটাই উন্নয়ন হবে। এখানে তো সবকিছু জমি জটে আটকে থাকে। হ্যাঁ, এখানে যেদিন রতন টাটা এসেছিলেন, তিনি চলে যাওয়ার সময় বলেছিলেন যে আমার মাথায় ট্রিগার টিপে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করা হলো। আজকে রতন টাটা নেই, বিজেপি এখানে আসলে টাটা গোষ্ঠী এখানে আসবে, প্রত্যেকটা শিল্পপতি এখানে আসবে, মানুষের হাতে কাজ হবে। আর যে কথা বলছিলাম যে বিজেপি হচ্ছে স্বনির্ভরতার পক্ষে, নরেন্দ্র মোদীকে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছে, এবং আজকে দাঁড়িয়ে আমরা বিশ্বের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গ আত্মনির্ভর হবে। পশ্চিমবঙ্গে আত্মনির্ভর তখনই হবে যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ির যুবক, শিক্ষিত যুবকরা আত্মনির্ভর হবে, যখন তাদের হাতে কাজ আসবে, যখন শিক্ষিত ছেলেটা সরকারি চাকরি সঠিকভাবে পাবে, তার যোগ্যতার ভিত্তিতে পাবে। তো সেই ব্যবস্থা, আমরা সেই সুস্থ ব্যবস্থা এখানে চালু করতে চাই। বারুইপুর নিয়ে অনেক বড় প্ল্যান কিছু আছে, কেননা দেখুন এখানে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত, লিচুর জন্য বিখ্যাত, লকেট ফলের জন্য বিখ্যাত। ওদিকে আবার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটার কথা শুনে আসছি বছর পর বছর ধরে শুনে আসছি, সার্জিক্যাল হাব হবে, সার্জিক্যাল এটা হবে ওটা হবে, কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন বা সেই রকম আমি শুনতে পাইনি। গত 15 বছর এখানে বিমান ব্যানার্জি ছিলেন, আজকে দেয়ালে যারা উপকার লিখছেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে এখানে কোন কাজটা উনি করেছেন, কোন নতুন কাজটা উনি করেছিলেন। তো ওনার সময় তো একটা বাইপাস সম্পন্ন হলো না গত 15 বছর ধরে। সিপিএমও বলেছিল বাইপাস সম্পন্ন করবে, মানুষ পায়নি বাইপাস,
ভরসা রেখেছিল যে তৃণমূল আসলে বাইপাস সম্পন্ন করে, বাইপাস সম্পন্ন হয়নি। আজকে এই যে তীব্র যানজট গোটা বারুইপুর জুড়ে, যে রাস্তাটা আপনার 5 মিনিট থেকে 7 মিনিট লাগার কথা সেটা আপনার 20 থেকে 25 মিনিট আপনার লাগে। প্রত্যেকটা বারুইপুরের নিত্যযাত্রী তাদেরকে ট্রেন মিস করতে হয়, হ্যাঁ, জ্যামে আটকে যায়। আজকে দাঁড়িয়ে ক্যানিং এর গাড়ি, জয়নগরের গাড়ি, যে গাড়িগুলোকে বারুইপুরের মূল শহরে ঢুকতেই লাগে না, বারুইপুর যে মিউনিসিপ্যালিটি এলাকা সেখানে ঢুকতে লাগে না, আজকে যদি বাইপাসটা সম্পন্ন হয় সমস্ত গাড়ি জয়নগরে বেরিয়ে যেতে পারে বাইপাস হয়ে। আজকে যদি জয়নগরের ওই কানেক্টর একটা যদি ক্যানিং এর সাথে তৈরি করা হয়, সমস্ত গাড়িগুলো ক্যানিং এ ঢুকে যেতে পারে। কোনো শহর, বারুইপুরের মূল শহরের মধ্যে কোনো গাড়িকে ঢুকতে লাগে না। আজকে দাঁড়িয়ে এত বছরে তিনি বাইপাস সম্পন্ন করেননি। আজকে বারুইপুর শহরের বুকে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, বাইরে লেখা আছে নীল সাদা রং করে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু সেটা রেফার হসপিটাল হয়ে গেছে। যেখানে যাচ্ছে একদম তাই, তাদেরকে রেফার করে দেওয়া ম্যাক্সিমাম। হচ্ছে। এটা সমস্ত দর্শক আপনারা খেয়াল করবেন, বারুইপুর হাসপাতালে নিয়ে গেলেই ম্যাক্সিমাম কেস আপনার দেখতে পাবেন যে রেফার করা হচ্ছে। কেননা যেটা দেখা যায় আর কি, আপনারা দেখতে পাবেন, আপনারা অনেকে ভুক্তভোগী, ঠিক আছে, অনেকবার চেষ্টা করেছেন আমাদের এখানকার পূর্ব বিধায়ক, চেষ্টা করেছেন, এটা অস্বীকার করা যায় না, উনি চেষ্টা করেছেন, তবুও মানছেন না এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ না স্বাস্থ্য দপ্তর, সেটা এবারে ওনারা বলবেন, কিন্তু মানছেন না, রেফার করা হচ্ছে যে সুপার স্পেশালিটি হসপিটালে। একটা এক্স রে করতে গেলে আপনাকে 2 মাস 3 মাস টাইম দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বাধ্য হয়ে যারা চিকিৎসা করাতে আসছেন তারা বাইরে প্রাইভেটে এক্স রে করতে যাচ্ছেন, ঠিক আছে। এরকম আপনারা যারা ভুক্তভোগী তারা কমেন্টে জানাবেন, কিন্তু যারা ভুক্তভোগী বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে তারা জানান, কমেন্টে জানান, কেননা আমি যেটা দেখে এসছি, শুনে এসছি, এরকম হয়ে আসছে। তো আরেকটা জিনিস যেটা আপনি আরেকটা হচ্ছে বিভিন্ন প্রসূতি মা মারা যাচ্ছেন, প্রসূতি মা দিনের পর দিন বারুইপুর হসপিটালে মারা যায়। নোংরা আবর্জনা স্তূপ, হসপিটালের বাইরে দেখুন নোংরা আবর্জনা, বারুইপুরে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা স্তূপ, কোনো সুস্থ ব্যবস্থা নেই। আজকে দাঁড়িয়ে প্রায় 200 টন নোংরা আবর্জনা প্রত্যেকদিন এই যে ময়লা পোতাতে পড়ছে কীর্তনখোলার পাশে, দুপুরের পর থেকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্লাস্টিক পুড়ছে, সমস্ত গোটা 200 টন নোংরা যদি প্রত্যেকদিন পড়ে, এবং তার যে বিষাক্ত ধোঁয়া গোটা বারুইপুর ছেয়ে ফেলছে, আশেপাশের পঞ্চায়েতগুলো ছেয়ে ফেলছে, মানুষ সেই দূষিত বাতাস নিচ্ছে। আগামী দিনে বারুইপুরের প্রত্যেকটা মানুষের ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। এটা তো ফি বছর, এটা ফি বছর আমরা খবর করি, নিউজ 18 বাংলা করেছে, বর্তমান করেছে, অনেকেই করেছে, আপনারা দেখে থাকবেন, ফি বছর হয়। ওখান থেকে ধোঁয়া আমাদের এখানে শহরের অনেকটা শহর, ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডগুলো সমস্ত ছড়িয়ে পড়ে। এবার এর সাথে সাথে এইগুলো আমি শহরের ক্ষেত্রে সমস্যা বললাম, গ্রামীণের ক্ষেত্রে এত বছর ধরে একটা ফলের বাজার তৈরি হয়নি। আমাদের বিমানবাবু উনি বাইরে থেকে এসেছেন, উনি এখানের ভোটার নন, উনি নিজেই নিজেকে ভোটটা দিতে পারেন না। আমরা এই বহিরাগত কনসেপ্টে বিশ্বাস করি না। উনি ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন উনি তো না নিজের ভোটটা দিতে পারছেন না, বারুইপুরের মানুষ ওনাকে ভোটে জয়লাভ করেছে, তাহলে তিনি বারুইপুরের মানুষকে কেন বঞ্চিত করছেন? বারুইপুরের মানুষের সমস্যাগুলো উনি এসে কেন নিজে দেখে সেই সমাধান করছেন না? কেন তার যে কাউন্সিলর, লোকাল কাউন্সিলররা যে ভুল করছে তাদেরকে কেন ডেকে বলছেন এই কাজ কেন করছো? গ্রামীণের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা, 10খানা পঞ্চায়েতে কোথাও পানীয় জল নেই। আপনি প্রত্যেকটা পঞ্চায়েতে ঘুরুন, বাড়িতে বাড়িতে জল জীবন মিশনের যে টাকা 2018 সালে নরেন্দ্র মোদীজি পাঠিয়েছিলেন, হর ঘর নল সে জল, অর্থাৎ প্রত্যেক বাড়ি থেকে পানীয় জল পড়বে। আজকে যখন প্রধানমন্ত্রীকে হিসেব দিতে হবে, হিসেব চেয়েছে 21, 22, 23 নাগাদ বাড়িতে বাড়িতে কল পৌঁছেছে, কিন্তু জল পৌঁছায়নি। যে মাস্টার প্ল্যান হওয়া উচিত ছিল, যে প্রপার ওয়াটার সাপ্লাই করতে গেলে যে রিজার্ভার বা যে পাম্পিং স্টেশন, তার টাকা আত্মসাৎ করে নিয়েছে, আজ অব্দি মানুষের বাড়িতে জল যায়নি। এইগুলো কেন বিমানবাবু এসে তাদের পঞ্চায়েতের যে প্রধান আছে তাদেরকে জিজ্ঞাসা করেননি? আসলে তার সাথে বারুইপুরের কোনো সম্পর্ক নেই, বারুইপুরের মানুষকে আজ অব্দি তিনি বুঝতে পারেননি। আজকে দাঁড়িয়ে আবাস যোজনার ঘর থেকে গ্রামীণ মানুষ বঞ্চিত হয়েছে। আজকে আপনি এই যে ফলের বাজারের কথা বললাম, আজকে যে চাষিরা, বারুইপুরের যে বড় একটা অর্থনীতি নির্ভর করে ফল চাষের উপর, একদম এই ফলের চাষিরা তারা চাষ করে এসে আমাদের কাছেরি বাজারের, আমাদের এর বাইরে, কাছেরি বাজারের বাইরে ওইখানে ওপেন রাস্তার মধ্যে বিক্রি করছে ফল। রাস্তা জ্যাম হচ্ছে, চাষিরা রাস্তায় বিক্রি করছে। মানুষের অভিযোগ রয়েছে, আপনারা যারা সকালবেলায় স্কুলে যান, অফিসে যান, সকালবেলা দেখবেন পুরো কাছেরি বাজার জুড়ে ফলের একটা, সকালে আমাদের চাষি ভাইরা আসেন, কেননা তাদের জায়গা নেই, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, ট্রাফিক জ্যাম, ওখানে সকালে অনেক সময় পুলিশকেও দেখা যায় না, ট্রাফিক পুলিশকে দেখা যায় না। তো আপনারা অভিযোগ করেছেন, বারুইপুর পেজেই অভিযোগ করেছেন, বহুবার অভিযোগ করেছেন যে এইটার সমাধান হচ্ছে না, বছরের পর বছর সুরাহা হচ্ছে না। তো আপনি এত বছর ধরে ফলের বাজার তৈরি হয়নি। এটা সিপিএম এর সময় সিপিএম বলেছিল ফলের বাজার তৈরি করবে, হিমঘর তৈরি করবে, তারপর হচ্ছে ফুড প্রসেসিং হাব তৈরি করবে। আজকে দাঁড়িয়ে যখন অতিরিক্ত ফলন হয়, চাষিরা সেই ফল ধরে পাশের খালে ফেলে দিয়ে চলে যায়।
কারণ ওই ফল পরের দিন নষ্ট হয়ে যাবে। আজকে যদি একটা হিমঘর থাকতো তারা সেটাকে স্টোর করতে পারতো। আজকে যদি একটা ফুড প্রসেসিং হাব থাকতো, খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ওই ফলটা আবার ব্যবহার করা যেত, চাষিদের হাতে অর্থ আসতো। কোনো কাজ এখানে বিমান ব্যানার্জি গত 15 বছরে যে কাজগুলো মানুষের চাহিদা ছিল, যে কাজগুলো উনিও বলেছিলেন করবেন, উনি কোনো কাজ করেননি। আজকে দাঁড়িয়ে যে নবরূপকার জাস্ট ভাওতাবাজি করতে মানুষকে বোকা বানাতে লেখা হচ্ছে। আর একটা কথা লেখা হচ্ছে দেওয়ালে যে যখন ডাকি তখন পাই, বিমানদাকে আবার চাই। বিমানদাকে কোন মানুষটা কবে পেয়েছে? বিমানদা রবিবারের বিধায়ক, রবিবারও বলা যায় না, 2-3 ঘন্টার জন্য আসেন বারুইপুরে। উনি আসার পর এক বিশেষ নেতার সাথে বসে আবার উনি চলে যান। কাউকে দেখা করতে হলে তাকে 15 দিন, 21 দিন, মানে 14 দিন এরকম ভাবে তাকে ওয়েট করতে হবে, তাও দেখা পাবে কিনা জানা যায় না। তো তাকে আবার চাইছে, যখন ডাকি নাকি তাকে পাওয়া যাচ্ছে। কোনো গ্রাম দেখেছে তাকে? গ্রামের মানুষকে প্রশ্ন করা হচ্ছে, তো করছি, গ্রাম প্রত্যেক মানুষ বলছে যে তারা এবার বারুইপুরে ভূমিপুত্র হিসেবে আশীর্বাদ করবেন। মানুষের চোখ মুখের ভাষা তাই বলছে। আজকে দাঁড়িয়ে বারুইপুর বারে বারে বাইরের মানুষকে বিধায়ক পেয়েছেন, তারা বারুইপুরের মানুষের সমস্যা যন্ত্রণাগুলো বোঝেননি। এখানে 91 সালের আগে হেমেন মজুমদার ছিলেন সিপিএম এর, তিনি এখানে ভূমিপুত্র ছিলেন। তারপর দীর্ঘ সময় বাইরের মানুষ বিধায়ক ছিলেন। তারপর অরূপ ভদ্র 5 বছরের জন্য বিধায়ক ছিলেন। তারপর আবার বিমান ব্যানার্জি, অর্থাৎ বাইরের মানুষ এখানে বিধায়ক হয়েছেন। বারুইপুরের সমস্যাতেই রয়ে গেছে। তাই বারুইপুরের ভূমিপুত্র হিসেবে মানুষের কাছে আশীর্বাদ চাইছি, এবং আমার বিশ্বাস মানুষ এবার বারুইপুরের ভূমিপুত্র হিসেবে আশীর্বাদ করবে। এবং যে কাজ বাকি রয়ে গেছে, যে কাজ গত 15 বছর ধরে সম্পন্ন হয়নি, সেই কাজ দ্রুততার সাথে করতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। এবারে একটা প্রশ্নই চলে আসবো, এটা খুবই সত্যি কথা, সত্যিভাবে যেটা বলতে হয় আপনারাই বলবেন, ঠিক আছে? তো দাদা, আপনারা হিন্দুত্ববাদী বা এটা মানুষ বলছে বলে যে আপনারা হিন্দুর সঙ্গে আছেন, মুসলমানের সঙ্গে নেই, বা বলা হয় যে মুসলমানদের ভয় দেখানো হয় যে বিজেপি আসলে এটা করা হবে, আপনারা ভালো থাকতে পারবেন না, বিভিন্নভাবে ভয় দেখানো হয়। কিন্তু সুযোগ সুবিধা তো বিজেপি সেইভাবে বলেনি যে এই জিনিসটা দেবো না, মুসলমানদের দেবো না বা হিন্দুদের দেবো না, ঠিক আছে? ভয় দেখানো হয়। কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা পঞ্চায়েত থেকে গেছে পিএম এর কাছে, এমন কোনো নিদর্শন আছে যে মুসলিম বলে তার টাকাটা তার অ্যাকাউন্টে ঢোকেনি? এমন কোথাও হয়েছে যে উজালা যোজনার গ্যাস কোনো মাকে দেওয়া হবে, তার মুসলিম বলে তার নাম বাদ দেওয়া হয়েছে? আজকে দাঁড়িয়ে বিজেপি ভেদাভেদের রাজনীতি করে না। আজকে তৃণমূলের হাতে কোনো এজেন্ডা নেই। তৃণমূল ওই জন্য ওই মুসলিম ভোট ব্যাংকটাকে ওরা করায়ত্ত করতে চাইছে এবং মানুষের কাছে মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের অবস্থান পরিষ্কার। ভারতবর্ষে যারা জন্মেছে, যে মুসলিম হোক হিন্দু হোক, একজন মুসলিমের যা অধিকার একজন হিন্দুরও তাই অধিকার। কিন্তু যারা বাংলাদেশ থেকে এপারে আসছে, যারা একসময় পাকিস্তান তৈরি করেছিল, যে আজকে হিন্দুদের সাথে একদম। থাকতে পারবো না বলে যারা পাকিস্তানের দাবি তুলে পাকিস্তান তৈরি করেছিল, ভারতবর্ষ থেকে ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছিল, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার পর এখানে ভোটার কার্ড, রেশন কার্ড বানাবে, আমরা তার বিরোধিতা করি। এবং তার সেই কাজ যে মাননীয়া করছে, তার থেকে সব থেকে বড় সমস্যায় পড়ছে ভারতবর্ষের প্রকৃত যারা মুসলিম সমাজ, কারণ তারাও ওই একই সন্দেহের তালিকায় চলে আসছে। তো সেইভাবে তাদেরকে যে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়ি করে দেওয়া হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করা হচ্ছে, এবং তারা ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে করায়ত্ত করতে চাইছে। এটা তো সিপিএম থাকাকালীনও দেখেছি আমরা, যে সিপিএম থাকাকালীন ভোট ব্যাংক হিসেবে ইউজ হয়েছে। স্বাভাবিক, আপনারা দেখে নিন যে ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছে আমাদের মুসলিম ভাই বোন বা মাদের বা বাবাদের। তো তাদের যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন না, সিপিএম ছিলেন, তখন মমতা ব্যানার্জি এক সময় প্রোটেস্ট করেছিলেন যে বহিরাগত বাংলাদেশ থেকে ঢুকছে, তাদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। সিপিএম এর বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিলেন, কিন্তু যখন ক্ষমতায় আসলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি সব ভুলে গেলেন। সেই সময় 2006 সালে উনি তো কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে, না? হ্যাঁ। তা উনি তখনই তো বলেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এত ঢুকে সিপিএম এর ভোটার হয়ে গেছেন, উনি নিজে বলেছিলেন। আর আজকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা তার ভোট ব্যাংক বলে তাদের জন্য তিনি সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন। যদি মানুষ ঠান্ডাভাবে চিন্তা করে এনার উদ্দেশ্য কি আছে, পরিষ্কার হয়ে যাবে। আজকে জয় বাংলা স্লোগান, এই যে কথা বললাম, এই যে আমাদের বাংলাদেশের স্লোগান, সেই বাংলাদেশের স্লোগান এখানে আমদানি করছেন। অর্থাৎ এই বৃহত্তর যে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর যে চক্রান্ত মুসলিম লীগ সম্পন্ন করতে পারেনি 1946 সালে, আজকে এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ সম্পন্ন করার দিকে এগোচ্ছে। গত 15 বছর এখানে তৃণমূল কংগ্রেস, বারুইপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেস আছেন ক্ষমতায়, ঠিক আছে? তো গত 15 বছরে তাদের কি উন্নয়ন দেখেছেন, বা 10 বছরে মানুষ কি উন্নয়ন দেখেছে? গত 5 বছরে যেটা আপনি হয়তো স্বীকার করবেন,
সত্যিভাবে বলতে ভালোবাসি, বারুইপুর বিচ বলতে ভালোবাসে সত্যি কথা। কেননা ওখানে সুইমিং পুল হয়েছে, যেটা হয়তো চিন্তা ভাবনা ছিল, সিপিএম দাবি করে তারা পরিকল্পনা করেছিলেন ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ, সেটা বিমান ব্যানার্জি মহাশয় উনি সম্পন্ন করেছেন। তো সেগুলো প্রথম 5 বছরে আমরা দেখেছি, কিন্তু তারপরের 10 বছরে কি উন্নয়ন দেখেছেন বাড়ি? পরের 10 বছরের কাজ করেনি তো। বাইপাসটা সম্পন্ন করাটা খবর আগে দরকার ছিল। হ্যাঁ, এই যে ফলের বাজার তৈরি করার দরকার ছিল, বিভিন্ন কাজগুলো। আজকে বারুইপুরে একসময় বারুইপুর ফুলতলা পুরো শিল্প নগরী ছিল, কত কলকারখানা ওখানে ছিল। তখন ছোট ছিলাম, ওখানে বিশ্বকর্মা পুজোয় মানুষ পা ফেলতে পারতো না, এত ওখানে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই জায়গাটা। আমাদের প্রত্যেকটাই বারুইপুরের কল্যাণপুর চত্বর বা বিভিন্ন জায়গাগুলো, পঞ্চায়েতগুলো দেখুন, এই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ঘরে ঘরে তৈরি হয়, তাদেরকে নিয়ে কোনোদিন বিমানবাবু ভাবেননি। তো এইরকম একাধিক কাজ রয়েছে, ছোট ছোট বিষয়গুলোকে নজর দিয়ে সেই কাজগুলো করা উচিত ছিল, সেসব কাজ বিমানবাবু করেনি। তো সেই কাজকে করতে হবে। আমি মানুষের কাছে যাচ্ছি, আশীর্বাদ চাইছি যে সেই কাজ সম্পন্ন করতে হবে, যে কাজ গত 10 বছরে উনি করেননি, 15 বছরে সম্পন্ন হয়নি, সেই কাজ করতে হবে। মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশীর্বাদ করবে। আর তার সাথে সাথে আমাদের নরেন্দ্র মোদীজি প্রতিশ্রুতি দিয়েছেন, বললাম আগে, যে আমাদের যেটা লক্ষ্মীর ভান্ডার বলে মমতা ব্যানার্জি চালাচ্ছে, সেটা অন্নপূর্ণা যোজনা হয়ে 3000 টাকা দেওয়া হবে, যুবকদের 3000 টাকা দেওয়া হবে চাকরি না পাওয়া পর্যন্ত। গর্ভবতী মায়েরা 21,000 টাকা পাবেন। আমাদের যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা 1000 নয় 3000 হবে, কারণ কেন্দ্র এবং রাজ্যে যখন ডবল ইঞ্জিনের সরকার হবে, তার সুবিধা সাধারণ মানুষ পাবেন। গর্ভবতী মহিলাদেরও 21,000 টাকা দেওয়ার কথা বলেছেন সেই নরেন্দ্র গর্ভবতী মোদী। মহিলাদের 21,000 টাকা দেওয়ার কথা হয়েছে। তো এরকম একাধিক সংকল্প রয়েছে, আর বিজেপি সংকল্প নিলে তার সম্পন্ন করে। হ্যাঁ, কিন্তু একটা অভিযোগ আসছে যে বিভিন্ন রাজ্যে বিজেপি মানুষ প্রশ্ন করছেন, বিজেপি এটা প্রতিশ্রুতি দিয়েও দেয়নি। বলছে যে উড়িষ্যাতে একটা বলেছিলেন কিছু দেবেন, ভাতা দেবেন বা ভাতা দেওয়ার কথা হয়েছে, সেটা নাকি বিজেপি দেয়নি। সেটা ব্যাপারে যদি কিছু বলেন। না, উড়িষ্যাতে তো টাকা দেওয়া হয়েছে তো মায়েদের ক্ষেত্রে, ওখানে এককালীন একটা বছরে একটা টাকা দেওয়া হচ্ছে। বছরে প্রতিশ্রুতি ছিল বছরে একটা টাকা দেওয়া হবে, সেইটাই সেটা দেওয়া হচ্ছে। বিজেপি আসলে, বিজেপি আজকে 370 ধারা কাশ্মীর থেকে তুলেছে কেন্দ্র সরকার, বিজেপির একদম প্রথমের এজেন্ডা ছিল, এত বড় একটা কাজ করেছে। হ্যাঁ, নরেন্দ্র মোদীজি যে সমস্ত হ্যাঁ, যে সমস্ত প্রথমে আসার আগেই যখন 2014 ওনার এজেন্ডাতে ছিল যে এই কাজগুলো হবে। এটা নরেন্দ্র মোদীজি না, আমাদের বাজপেয়ীজি বা বিজেপির একদম শুরু দিয়ে যে সংকল্প ছিল, ধীরে ধীরে সমস্ত কাজ করেছে এবং সেই কাজ সম্পন্ন করবে। রাজ্যে আসলেও সেটাই হবে। আর যেটা বললাম, অনুদানের সাথে সাথে শিল্প হবে, কলকারখানা হবে, যুবকের হাতে চাকরি হবে। আরেকটা প্রশ্ন দাদাকে করে নেবো। আমাদের মুসলিম ধর্মের যারা মানুষ আছেন বা খ্রিস্টান ধর্মের যারা মানুষ আছেন, তাদের মনের কাছে কি পৌঁছতে পেরেছেন? মনের কাছে পৌঁছতে চেষ্টা করছি, তাদের তো ভয় দেখানো হচ্ছে না, তাদেরকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। মুসলিমরা এখন অনেক সচেতন হয়েছে, তারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন কাজে তাই করেন না। মানে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন, উনি তাই বলছেন বলতে চাইছেন? এসআইআর কিছুতে করতে দেবো না, তো এসআইআর তো হয়েই গেল। হ্যাঁ, ওটা তো নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা এসআইআর করবে। এর আগেও বহুবার এসআইআর হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর করতে দেবো না বলে তিনি তার নামটা খসড়া তালিকা সবার আগে তুললেন। মানুষ বুঝতে পারছে আজকে তাই ওয়াক আপ আইন পাস করতে দেবেন না, কিন্তু সেটাও উনি সমর্থন করলেন। তো ফলে ওনার মনে মুখে উনি এক নন, সেটা মুসলিম সমাজ বুঝতে পারছে। মুসলিম সমাজ যে ভোট ব্যাংক, উনি একেবারে ভাবছেন ওনারই সবটা ভোট ব্যাংক, সেটা এবার হবে না। আপনি ক্ষমতায় আসলে কি করবেন? বারুইপুরের মানুষের জন্য কি করবেন? সেটাই জানার। বারুইপুরের মানুষের জন্য প্রথম কাজ বাইপাস সম্পন্ন করা, বারুইপুর শহরকে যানজট মুক্ত করা। দ্বিতীয় কাজ, গ্রামীণের ক্ষেত্রে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছানো। বারুইপুরের মানুষ এখনো পুকুরের জলে রান্না করে। যারা জানেন না তাদেরকে বলো গ্রামগুলোয় ঘুরুন, অনেকে তৃণমূলের থাকে, যারা জানে না কমেন্টে বলে কি বলছেন। হ্যাঁ, তাদের বলে দিচ্ছি, উত্তর আলীপুরে চলে যান, ধবধবি 2-এর মদনপুরে চলে যান, হরিয়ারপুরের গ্রাম নিয়ে গেছি, সেইখান থেকে মানুষ বলছে যে পুকুরের জল শুকিয়ে গেছে, রান্না করব, কত জল কিনে তো জল খাচ্ছি, কত জল কিনে রান্না করব। কল্যাণপুরের মলয়পুরে চলে যান, বিভিন্ন পঞ্চায়েতে যে সেই গ্রামের মানুষজন বলছে পুকুরের জল ব্যবহার করছে। প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছাতে হবে। আবাস যোজনার যারা ঘর পায়নি তাদেরকে আবাস যোজনার ঘর দিতে হবে। কিষাণ সম্মান নিধির টাকা প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাতে হবে। সুপার স্পেশালিটি হসপিটালের নামে যে হসপিটালটা দাঁড়িয়ে রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে নেই বারুইপুরে, সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে। এই যে ময়লা পোতায় নোংরা আবর্জনা জমা হচ্ছে, দিনের পর দিন পুড়িয়ে দূষিত বাতাস মানুষকে যেভাবে শ্বাস নিতে বাধ্য করছে, তার সঠিকভাবে তার কিভাবে তা বিনষ্ট করে কি করে বাতাসকে দূষণ না করে তা নষ্ট করা যায়, তার পরিকল্পনা করতে হবে।
এরকম একাধিক কাজ রয়েছে। জল নিকাশি ব্যবস্থা, বারুইপুরে জুড়ে জল নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। আজকে দাঁড়িয়ে বিভিন্ন আচ্ছা, যেটা ওয়ার্ডগুলোতে জল দেখেছি জমছে, আপনাকে বড় জল জমছে। আপনার থেকে একটু জেনে নেবো। হুম। এখানে আমরা দেখেছি আদিগঙ্গার ধার ধরে দেখতে পাচ্ছি যে এই দূষিত জলগুলোই বারুইপুরের যে বাড়ি বাড়ি থেকে যে নোংরা জলগুলো সেইগুলো আদিগঙ্গায় গিয়ে পড়ছে। এই যে সদাব্রত ঘাট, এই ঘাটে এই ভীম একাদশীর মেলা বলুন, বিভিন্ন যে আমাদের পবিত্র স্নান করতে সবাই এখানে আসেন, মা দুর্গার বিসর্জন হয় এখানে। একদম আজকে দাঁড়িয়ে সেইখানে একদম তার পাশেই, সেই সদাব্রত ঘাটের পাশেই গিয়ে সেইখানে টোটাল বারুইপুরের নোংরা জলটা ফেললো। অর্থাৎ আমাদের বাড়ির যে নোংরা আবর্জনার জলটা সেখানে পড়ছে। আর দেখতে মানে খারাপ লাগে যে সেখানে পুণ্যার্থীরা এসে স্নান করছে, কারণ তারা তো বছরে একটা দিন পুণ্য স্নান, তাদের পূর্বপুরুষরা ওখানে স্নান করে এসছে, বছরের পর বছর ধরে পুণ্য স্নান করতে আসছে। আজকে দাঁড়িয়ে পৌরসভা কত বড় অপদার্থ, তাদের কোনো রকম দূরদর্শিতা নেই। হ্যাঁ, তারা গিয়ে খালটাকে ওখানে একদম ড্রেনটাকে পুরো ওইখানে ফেলেছে। ড্রেনটা আরো দূরে ফেলতে পারতো, বা কিভাবে সেটাকে পরিশুদ্ধ করে মেশাবে সেটা পরিকল্পনা করতে পারতো। কোনো পরিকল্পনা নেই, মানুষ ওই নোংরা জলে গিয়ে স্নান করছে। তার মানে পরিকল্পনা করতে হবে যে কিভাবে সেই আবার মানে আমাদের যে সদাব্রত ঘাট বলুন বা বিভিন্ন যে আদিগঙ্গার যে প্রকৃত রূপ যদি ফেরানো যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আর তার সাথে সাথে কেন্দ্র সরকারের সাথে কথা বলে বারুইপুর অব্দি মেট্রো প্রকল্প আমাদেরকে আনতে হবে। সেটা বারুইপুর পশ্চিম বিধানসভার বিজয়ী মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং জয়ী হওয়ার পর আমার মেট্রো প্রকল্প এখানে আনার জন্য কেন্দ্র সরকারের সাথে কথা বলবো আমি। তাহলে বারুইপুরের প্রথম আপনি মেট্রো দিয়ে শুরু করবেন? না, আমাকে আগে সবার আগে বাইপাস সম্পন্ন করে বারুইপুর বাইপাসটা যানজট মুক্ত একদম করতে, মানুষের বাড়িতে পানীয় জল আচ্ছা, পৌঁছে আরেকটা দেওয়া। জিনিস যেটা আমি জেনে নেবো, বারুইপুর স্টেশন এরিয়াটা খুব জ্যাম থাকে, খুব জ্যাম থাকে, যেটা কেউ চেষ্টাও করেননি। কেননা রেল লাইনের আশেপাশে দেখবেন অধিকৃত মানে জমি দখল হয়ে গেছে, সেখানে করছেন, করে খাচ্ছেন, কারুর অসুবিধা নেই। কেননা কিছু তো করতে হবে, কেননা এখানে বলেছেন চপ শিল্প, ঘুগনি শিল্প, এইসব শিল্প করে তোমরা প্রচুর বড়লোক হয়ে যাবে, করে কমে খাবে, ঠিক আছে? তো সেটা অসুবিধা নেই, কেননা আজকের দিনে মানুষের সংসার চালাতে কত টাকা প্রয়োজন? 1,500 টাকায় চলে না, কেউ ভাতা দিয়ে চলবে না, দরকার রোজগার। তো সেখানে অনেক মানুষ করে খাচ্ছেন স্টেশনের আশেপাশে। ওখানে 4 নম্বর অটো স্ট্যান্ড বলুন, সেটাও রেলের জায়গায়, সবাই করে খাচ্ছেন। কিন্তু একটা পরিকল্পনা কি করা যেত না, যেখানে ওইটা পুরোটা ঢেকে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। মানে কলপুকুর যেটা ছিল, কলপুকুর বাঁচানোর চেষ্টা করেছেন, একটা সংগঠন আছে, সেটা অন্য একটা সংগঠন, কিন্তু তারা মাঝে মধ্যে জেগে ওঠেন, করবেন, হয়তো হাইকোর্টে মামলা চলছে, সেটা হয়তো ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু একটা জিনিস আমরা জেনে নেবো, যে ওই জায়গাটা যখন হয়ে গেছে, সেখানে কি যারা দাঁড়িয়ে থাকেন বা বাইরের অটোগুলো আসছে, সেইটা কি পরিকল্পনা করা যেত না কোনোভাবে? বা যারা এখনো জায়গা পাচ্ছেন না, টোটো চালক ভাইদের কথা বলছি, যারা এখনো জায়গা পাচ্ছেন না, বাধ্য হচ্ছেন টোটো চালিয়ে সংসার করতে, বা করছেন, এটাই জীবিকা, হতেই পারে, যে কোনো জীবিকা মানুষ নিজের পছন্দে বেছে নিতে পারেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে ওইখানে যে জ্যামটা হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাদের কি একটা টোটো স্ট্যান্ড করে দেওয়া যেত না ওই ফাঁকা জায়গাটায়, যেটা জমি অধিগ্রহণ হয়েছে? মানে নোংরা ফেলছেন, দেখবেন 4 নম্বর অটোর স্ট্যান্ডের ঠিক পেছনে নোংরা ফেলে, দূষিত মানে বর্জ্য ফেলে জমা করা, ঠিক আছে? কেউ কোনো পরিকল্পনা নেই, না কিছু আছে, ওই জায়গাটায় একটা টোটো স্ট্যান্ড করে দেওয়া যেত না? পরিকল্পনা করা যেত না? আমাদের দাবি ছিল এটাই, কিন্তু কেউ করতে পারেননি। একজন নেতা বলেছেন যে রাস্তা মানে একটা এসডিও অফিসে ওখানে মিটিং হয়েছিল, বর্তমান পেপারে খবর বেরিয়েছিল, আপনারা জেনে থাকবেন। আমি সেটা পোস্ট হয়েছে, বারুইপুর পেজেও পোস্ট হয়েছে, বলেছেন ওখানে ভবিষ্যতে আমরা চেষ্টা করব রাস্তাটা বড় করার, তখন কোনো গাড়ি ঘোড়া দাঁড়াতে দেব না। তার মানেটা দাঁড়ায়, এখন রাস্তাটা সরু আছে, এখন দাঁড়াচ্ছ দাঁড়াও, কিন্তু ভবিষ্যতে আমরা যখন রাস্তা চওড়া করব, তখন কিন্তু কোনো গাড়ি দাঁড়াতে দেব না, ঠিক আছে? সেই পরিকল্পনা কি আপনাদের এই যে সংকল্পপত্র বা যেটা বারুইপুরের মানুষের জন্য করতে চাইছেন, সেটা কি থাকবে? তৃণমূল কংগ্রেস পুকুর ভরাট করেছে, গঙ্গাকে ভরাট করে বেঁচে দিয়েছে, আর কলপুকুর তো ছেড়েই দিন, সেও ভরাট হয়েই যাচ্ছে, হাইকোর্ট কেস চলছে, তারপরও ভরাট হচ্ছে। আজকে দাঁড়িয়ে এই যে জ্যাম মুক্ত করার, বারুইপুরকে জ্যাম মুক্ত করার যে কোনো পরিকল্পনা করেনি। এই যে যেটা বলছেন রেল লাইনের পাশ, মানে আমাদের যে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে যে রাস্তা, ওখানে একটা ফুট ওভারব্রিজ একটা করতে পারতো, মানুষ পায়ে হেঁটে কিভাবে পৌঁছতে পারে তার পরিকল্পনা করতে পারতো। আজকে এই যে টোটো অটোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের একটা সঠিক পরিকল্পনা করে যাতে রাস্তার মধ্যে তারা না দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, সেই পরিকল্পনা করতে পারতো। কোনো পরিকল্পনা, বলছি এটা গত বারুইপুরে আগামী গত 10 বছরে বা 15 বছরে কোনো পরিকল্পনা বারুইপুরের জন্য হয়নি, এবং বাস্তবে তো রূপই পায়নি। তো
তো সেই সমস্ত কাজ করতে হবে। বারুইপুরকে জ্যাম মুক্ত করার জন্য, বারুইপুরের মানুষকে সুব্যবস্থা দেওয়ার জন্য যা যা করার আছে তা করতে হবে। আপনার একটা ব্যানারে দেখলাম সারা বছর যে থাকে মানুষের পাশে বিধায়ক হিসাবে সেই যেন আসে। আপনাকে এই বছর পর বছর চারিদিকে ছুটে বেড়াতে দেখেছি, মানে গ্রামের পর গ্রাম, যেখানে মানুষ অসুবিধায় পড়ছে, যেখানে আক্রান্ত হচ্ছেন, দেখেছি মানুষের কাছে চলে যেতে, মানুষের পাশে থাকতে। এটা কি মানুষ? দেখুন, আজকে দল আমাকে টিকিট দিয়েছে, দল আমাকে দায়িত্ব দিয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা জিতিয়ে আনার, বারুইপুর পশ্চিম বিধানসভার মানুষের কাজের জন্য দিয়েছেন। কিন্তু যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি শুধুমাত্র এখানে জনপ্রতিনিধি হওয়ার জন্য কোনো কাজ করব বা সেরকম নয়। বিগত বিভিন্ন সংস্থার মাধ্যমে, এবং আমি বিভিন্ন সংস্থার দায়িত্বেও আছি, মাধ্যমে মানুষের পাশে থাকতে চেষ্টা করেছি। হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন মানুষকে স্বনির্ভর করার জন্য, কখনো ভ্যান, কখনো সেলাই মেশিন, যতটুকু পেরেছি মানুষের পাশে সারা বছর থাকতে চেষ্টা করেছি। যারা এই আবাস যোজনার ঘর থেকে মানুষকে বঞ্চিত করেছে, ঝড় বৃষ্টির সময় মানুষের ঘরে জল পড়ে, মানুষের বাচ্চাকে জড়িয়ে শুয়ে ঠাকুরকে ডাকে যে গাছের ডালপালাটা না ভেঙে পড়ে, মানুষের গ্রামে গ্রামে আজকের বিমানবাবুর সম্পর্ক না থাকতে পারে, গ্রামের মানুষের সাথে শহরের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক। গত 15 বছর 10 বছর ধরে মানুষ যখন ডেকেছেন চেষ্টা করেছি, সব তো হয়তো করতে পারিনি, একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু চেষ্টা করেছি। আজকে আমাদের কিছু মানুষজন হয়তো এই ব্যানার করে ছাপিয়েছে, হ্যাঁ, সেখানে আমি মানুষের পাশে থাকতে চাই, কাজ করতে চাই। তাহলে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ। একদম নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। হ্যাঁ, সকলের সাথে সকলের উন্নয়ন। আপনার শরীরের একটা অংশ যদি অকেজো হয়ে থাকে তাহলে আপনি তো সুস্থ থাকতে পারেন না। হ্যাঁ, তো সকলের উন্নয়ন করতে হবে, একসাথে সকলকে উন্নয়ন করতে হবে। সকলের উন্নয়ন হলেই তবেই দেশের উন্নতি হবে, তবেই রাজ্যের উন্নয়ন হবে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বজিৎ যেটা ভয় নয় বলছেন। ভরসা। নরেন্দ্র মোদী বলেছেন ভয় নয় ভরসা। আজকে ভয় তো তৃণমূল কংগ্রেস পাই রেখেছে, মানুষ কথা বলতে পারছে না, মানুষের কণ্ঠ রোধ করে রেখেছে। বিজেপি আসলে ভয় থাকবে না, ভরসা থাকবে। যুবকের হাতে চাকরি হবে, মেয়েরা নিরাপত্তার সাথে বাইরে বেরোতে পারবেন। কৃষকদের হাতে সম্মান নিধির নরেন্দ্র মোদীকে টাকা পৌঁছাবে, আবাস যোজনার ঘর পৌঁছাবে, বাড়ি বাড়ি জল পৌঁছাবে, আয়ুষ্মান ভারতের 5,000 টাকা যেটা চিকিৎসার জন্য তা পৌঁছাবে। তাই ভরসা বিজেপিকে করতে হবে। এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে যে কথাটা উঠলো, সেটা আমাদের মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে রাত্রি 8টার পরে, দুর্গাপুর ঘটনার ক্ষেত্রে বলেছেন রাত্রি 8টার পরে কেন বেরোয় মেয়েরা। তারপরে আরো দেখা গেছে যে কিছু হলে 10 লাখ টাকা ধরিয়ে দাও, ব্যাস কেস খতম। কেননা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কতটা অ্যাকশন নেওয়া হয়েছে, মানুষ তো সেটাই দেখবে। উনি যখন পার্ক স্ট্রিট দিয়ে শুরু করেছিলেন, বারে বারে এই যে এত নক্কারজনক ঘটনাকে উনি লঘু করে দেখিয়েছেন। কখনো ধর্ষণকে সর্দি কাশির সাথে তুলনা করেছেন, হ্যাঁ, একটু আধটু ওরকম হয়ে থাকে, সমস্ত কিছুকে হালকা করে দেখিয়েছেন। আজকে দাঁড়িয়ে আরজি কর কাণ্ডের পর মানুষের চোখ খুলে গেছে যে যে পুলিশ আধিকারিক দাঁড়িয়ে থেকে তার বডিটাকে পুড়িয়েছে, বোনটার বডিটাকে পুড়িয়েছে, যে কর্তব্যরত অবস্থায় মারা গেছে, সেই পুলিশ আধিকারিকের প্রমোশন হয়েছে। যে সমস্ত ডাক্তাররা এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিল তাদের প্রমোশন হয়েছে। এবং শেষ পর্যন্ত যে বিধায়কের সাথে জড়িত ছিল, আজকে 74 জন বিধায়ক টিকিট পায়নি, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়েছে। আমাদের সেটাই প্রশ্ন, আজকে বিমানবাবুকে এখানে গোটা বারুইপুরে এমন কোনো শিক্ষিত মানুষ নেই বা তৃণমূলের কোনো শিক্ষিত নেতা নেই যাকে টিকিটটা দেওয়া যেত। আজকে দাঁড়িয়ে বিমানবাবুর 78 বছর বয়স, তিনি চলাফেরা করতে পারছেন না, বয়সের ভারে জর্জরিত, যাকে মানুষ গত 15 বছরে গ্রামে পায়নি, তিনি আগামী 5 বছর মানুষের কাছে থাকতে পারবেন, মানুষের পাশে যেতে পারবেন? আজকে 74 জন বিধায়ক টিকিট না পেলে কেন তাকে টিকিট দেওয়া হলো? কেন যে বোনটার আরজি কর কাণ্ডের সাথে যার নাম জুড়লো যে বিধায়কের, তাকে কেন টিকিট দেওয়া হলো? আজকে অভয়ার মা, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, তিনি কল্পনাতেও ভাবেননি যে তিনি কোনোদিন রাজনীতির জন্য লড়াইয়ের ময়দানে নামবেন। আজকে দাঁড়িয়ে তার মেয়ের বিচারের জন্য তিনি রাজনীতির ময়দানে। আর কারা তাকে টিকিট দিয়েছে? বিজেপি টিকিট দিচ্ছে। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো পরিবার ভিত্তিক দল নয়। ভারতীয় জনতা পার্টি আমার মতো একজন সাধারণ কার্যকর্তাকে, যেমন বিজেপির যে সংগঠনের কার্যকর্তাকে যেমন টিকিট দিয়েছে, তেমন আরজি কর কাণ্ডের যে বোন হত্যা হয়েছে তার মাকে টিকিট দিয়েছে। একই রকম আমাদের একজন পরিচারিকা হাউসগ্রামে, তিনি টিকিট পেয়েছেন। যোগ্যতার ভিত্তিতে এখানে মানুষের কাছে কে পৌঁছাতে পারবে, মানুষের কাজ করতে পারবে। আর চন্দনা বাউরির মতো একজন মহিলা আমাদের বিধায়ক। তো ভারতীয় জনতা পার্টি ওই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি ভেদাভেদে রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলতে চায়। ধন্যবাদ দাদা।